গল্পের বাক্স বাই রোমানের উপর চ্যানেলে আমি রোমানের উপর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস অনুসোয়া। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। কিন্তু কোথায় কোথায় গেল তারা? সেই সব সুন্দর দিনগুলো কোথায় লুকোলো তাকে ফাঁকি দিয়ে? ঘরের চারদিকে চোখ দিয়ে দিয়ে যেন হাতড়ালো অনুসোয়া। এক মুহূর্তের জন্য থেমে রইল মনটা, ঘড়ির কাঁটার মতো স্তব্ধ হলো। পর মুহূর্তেই প্রবল বেগে দুলে উঠল আবার। কেন কেন গেল? কার দোষে এমন হলো? কে মুচড়ে ভেঙে দিল যন্ত্রের কান? কার নিষ্ঠুর হাত ছিঁড়ে দিল সব তার? কে 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 দায়ী সেজন্য? তার বাবা, তার কাকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন? না না, কেউ না, কেউ না। কাউকে অভিযোগ করতে পারে না সে। দোষ তার একলার। তার একলার দোষেই অমন সুন্দর একটা পরিবার একেবারে মুছে গেল, ধুয়ে গেল। বিধবার সিঁথির মতো ধুধু সাদা হয়ে গেল জন্মের মতো। কেন এত বড় একটা ভুল সে করেছিল জীবনে? এই কালি কেন লেপন করেছিল নিজের মুখে, সকলের মুখে? তার জন্য সমস্ত গ্রাম, সমস্ত সমাজ পর্যন্ত কলঙ্কিত হয়ে গেছিল সে সময়ে। এই যে কলকাতা শহর, সর্বজাতি সর্বভাব সমন্বয়ের নিবাসস্থল, এখানে এই শহরেও কি এরকম ঘটনা অবিরল, অনিন্দ? আর ওখানে ওই কুসুমপুরের মতো একটা ছোট এঁদো গ্রামে, মফস্বল শহরের একটা ক্ষুদ্র গোষ্ঠীতে অবিনাশ বাবুর মতো ওরকম একজন সচ্চরিত্র সজ্জন ব্রাহ্মণের কন্যা হয়ে সে কিনা, ছি! ঠিক ঠিক হয়েছে, যোগ্য সাজাই হয়েছে তার। এই মেয়ের এই গতি ছাড়া আর কি হবে? সংসারে যা উচিত তাই তো হয়, তাই হয় না? হঠাৎ জোরানো আগুনে ফুলকি উঠল, দাঁতে দাঁত চাপল জোরে। চকমকের আগুনে যেমন বিদ্যুৎ চমকে ওঠে, তেমনি জ্বলে উঠল বুক। আমি 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 দোষী? আমার দোষ? না না না, কক্ষনো না, কক্ষনো না। নিজের সঙ্গে নিজেই কোমর বেঁধে ঝগড়ায় দাঁড়ালো অনুসোয়া। সে কি জানে না তার এই দুর্বিষহ যন্ত্রণার জন্য সত্যিই কে দায়ী? খুব জানে, খুব ভালো করে জানে, সর্বান্তঃকরণে জানে। হয়তো ভুল হয়েছিল তার, সমাজের কাছে, গুরুজনের কাছে হয়তো অন্যায় করেছিল সে। হয়তো সেই ভুলের জন্য কোনোদিন এর চেয়েও বেশি কষ্ট পেতে হতো। তা না হয় হতোই, কিন্তু আর তো কেউ দায়ী হতো না সেজন্য। অভিযোগ করার তো থাকতো না কেউ। কিন্তু কাকা, তার কাকা নামধারী সেই নিষ্ঠুর কপট হৃদয়হীন মানুষটা, যার নাম শুনলে সে শিহরিত হয়, যাকে দেখলে আজ পর্যন্ত তার মাথায় খুন চেপে যায়, সেই লোকটা, সেই লোকটা কেন তার শুভাকাঙ্ক্ষী হয়ে মহা সমারোহে এত বড় একটা উপকার করতে গিয়েছিল? কেন গিয়েছিল? কে বলেছিল? কে চেয়েছিল তার সেই দয়া দাক্ষিণ্য? বাবা বলেছিলেন? মা বলেছিলেন? তার হৃদয়জোড়া ভালোবাসা তাকে প্রবৃত্ত করেছিল? কে? কেউ না। তবু সে গিয়েছিল। দিনের পর দিন ছিপ ফেলে, ফাতনা পেতে, বড়শিতে টোপ গেঁথে বসেছিল মাছের আশায়। যদি সেদিন সেই উপকারটি না করতেন ভদ্রলোক, তাহলে আজ অনুসোয়া কি? হঠাৎ কি মনে করে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। অথচ কি আশ্চর্য, তারপরেই তার সব কর্তব্য ফুরিয়ে গেল একদমই। অন্যায় যিনি এত বড় দণ্ডধারী, দুঃখের দিনে আর তার পাত্তা মিলল না। 16 বছর ধরে সে যে আগুনে জ্বলল, পুড়ল, যে গ্লানি, যে লজ্জা, যে দুঃখ সে নিঃশব্দে বহন করল তিলে তিলে, তাতে তিনি শুধু ইন্ধনই জোগালেন। উৎসাহ ভরে ধিক্কার দিয়ে দিয়ে সে আগুনকে তীব্রতরই করলেন। নির্বাপনের এতটুকু চেষ্টাও ছিল না তার মধ্যে। অনুসোয়া কি ভুলে গেছে সেই সব দিন, সেই সব কথা? সে কি ভুলবার?
নাকি অনুসূয়া ক্ষমাই করেছে তাকে? তুষের আগুন কি ধিকি ধিকি অবিরতে জ্বলছে না এই বুকের মধ্যে 16 বছর ধরে? আজ এখন এই মুহূর্তেও কি অনুভব করছে না সেই আগুন? হাতের নরম মুঠি শক্ত হল। 33 বছরের দুঃখ বেদনা বিদ্ধ কঠিন মুখ কঠিনতর হল। কুসুমপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অবিনাশ বাবু। সেখানে সস্তা চাল, জমিজোড়া বাগানে প্রচুর ফল, গোয়ালে গরু, পুকুরে মাছ। দুঃখের কথা ওঠে কিসে? আর নারকেল সুপুরি তো অপর্যাপ্ত। তাল আর খেজুরের রস কে খায়? ধনী না হলেও সচ্ছলতার এক তিল অভাব ছিল না। স্ত্রী ছিল, লক্ষ্মী ছিল, সংসার উপচে পড়ত আনন্দে। সেকালের এফএ পাস তিনি, বিদ্যা অনুরাগী মানুষ, পড়াশুনো করতে ভালোবাসেন, ভালো পড়ান। বিটি পাস হেডমাস্টার তার পরামর্শ ছাড়া এক পা নড়েন না। স্কুলে সুনাম কত, কত নাম ডাক। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। লোকেরা সম্মান করে, ভালোবাসে, ছাত্ররা পড়তে চায় তার কাছে। ভালো ইংরেজি জানেন বলে অন্যান্য মাস্টারদের চাইতে মাইনেও কিছু বেশি তার। আর সেই মাইনে তাদের ছোট পরিবারের পক্ষে যথেষ্ট। কেনো বই, আনো শাড়ি, দাও ভোজ, কারো জন্মদিন উপলক্ষে আনো উপহার কলকাতা থেকে। একেবারে জমজমাট ব্যাপার। খাওয়া পড়ার মতো আনন্দের খোরাকও জোগায় সেই টাকা। অনুসূয়া লেখাপড়ায় মেধাবী, দেখতে ভালো, আশেপাশে সকলের চাইতে স্বতন্ত্র মেয়ে, বাবার গৌরবের বিষয়। তার সব সন্তানের মধ্যে সবচাইতে আদরের এই প্রিয়তম কন্যা। ওই গ্রাম্য শহরে অবিনাশবাবুর কন্যা দোস্তর মতো বিখ্যাত। সবকিছু মিলিয়ে সেই শহরে সত্যিই তো একটু বিশেষ ছিল সে। গ্রামে মেয়েদের হাই স্কুল ছিল না। জমিদারের বৃত্তিতে প্রাইমারি স্কুল চলত একটি। এ নিয়ে মাথা ব্যথাও ছিল না কারো। চিঠি লিখতে শিখতে পারাই মেয়েদের পক্ষে যথেষ্ট বিদ্যা। আর কি দরকার? জজ ম্যাজিস্ট্রেট হবে, ওকালতি করবে, নাকি 15 বছর বয়স হলে তো বাপমার চোখে নিদ্রাহরণ হয় বিয়ের চিন্তায়। তবে আবার হাই স্কুলে যাবে কখন? কিন্তু অবিনাশবাবু মুশকিলে পড়লেন তার মেয়েকে নিয়ে। হয়তো ব্যক্তিগতভাবে প্রয়োজনের তাগিদটা তার নিজেরই থাকার দরুন স্কুল কমিটিতে একটা অদ্ভুত প্রস্তাব করলেন। কো এডুকেশনে দোষ কি? যতদিন মেয়েদের জন্য আলাদা হাই স্কুল না হচ্ছে ততদিন মেয়েরা ছেলেদের সঙ্গে স্কুলে বসুক না। ঘরে ঘরে টিটকিরির ধুম পড়ে গেল। অবিনাশবাবু বিচলিত হলেন না। এ নিয়ে প্রাণান্ত পরিশ্রম করলেন, আলাদা কমিটি গঠন করলেন, গেলেন এসডিওর বাংলোয়, গেলেন জমিদারের দপ্তরে। সব ব্যবস্থা করে নিজের মেয়েকেই প্রথম নিয়ে গেলেন স্কুলে, ক্লাসে। অনুসূয়া তখন 15 পূর্ণ হয়ে 16 ধরো। তারপরে এই নিয়ে কি দলাদলি, ঝগড়াঝাঁটি, মাথা ফাটাফাটি, কত কাণ্ডই না হলো সেই বছর। মাঝখান থেকে নির্বিরোধী মানুষটির একটি শত্রুপক্ষ সৃষ্টি হলো শুধু, আর কোনো লাভ হলো না। মা বললেন, বিশ্রী শহর সত্যি, এখানে আবার কেউ কারোর জন্য ভালো করে? প্রথম প্রথম সব জায়গাতে এই হয়, তাই বলে কি হাল ছেড়ে দিলে চলে? মাথা নাড়লেন বাবা। আর কো এডুকেশনটা স্কুলের ছেলেমেয়েদের মধ্যে বোধহয় না হওয়াটাই ভালো। এবার একটা মেয়েদের হাই স্কুলের জন্য চেষ্টা করব আমি। নিজের আদর্শে অটল তিনি। তার চেয়ে মেয়ের বিয়ের চেষ্টা করো, কাজ হবে। বিয়ে এক্ষুনি? এক্ষুনি মানে বয়স কম হলো নাকি? তুমি থামো, ওইটুকু মেয়ের কাছে আর বিয়ে বিয়ে করো না। শীতলবাবুর মেয়ে ওর চেয়ে 1 বছরের ছোট, তারও তো বিয়ে হয়ে গেল। দক্ষিণের বাড়ি নাটুর বিয়ে হলো, সুজিতের বোনের। উফ, কার সঙ্গে কার তুলনা! বাবা প্রায় কোঁকিয়ে উঠলেন। এত বাড়াবাড়ি করো না, মেয়ে তোমার দেখতে যেমনই হোক, টাকা এত প্রচুর নেই যে। দয়া করে তুমি একটু চুপ করো, ওর জন্য একটু কম ভাবো তুমি। বিনীত অনুরোধে একেবারে আভূমি আনত হন বাবা। মা হেসে ফেলেন
আর কথার গুরুত্ব নষ্ট হয়ে যায়। তখনকার দিনে সেই গ্রামে 15-16 বছর বয়স নেহাত কম বয়স বলে গণ্য ছিল না। অনুসূয়ার চেয়ে কত সব ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে গেল চোখের সামনে, অথচ রূপে গুণে শতগুণ শ্রেষ্ঠ হয়েও অনুসূয়া কুমারী। একটু তো লজ্জাও আছে। মনে মনে খানিকটা পরাজয়ের মতো লাগে বই কি, কাজে মার সেই ইচ্ছেটা অপরাধের ছিল না। তাছাড়া সে সময় বড় বড় ঘর থেকে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাবও এসেছে তার। মেয়ে তো, একদিন তো দিতেই হবে পরের ঘরে। ভালো ঘর ভালো বর পেলে তো দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এটাও একটা যুক্তি ছিল মার। আচ্ছা আচ্ছা, ম্যাট্রিকটা দেখতো। স্ত্রীর সেই অমোঘ যুক্তি থেকে উদ্ধার পাবার এই শেষ অস্ত্রটি ব্যবহার করেছেন অবিনাশবাবু। অনুসূয়াকে নিয়ে বাবার এই বাড়াবাড়িটা অবশ্য কোনোদিনই পছন্দ করেননি কাকা, কিন্তু কি যে পছন্দ করেছেন তারও কোনো নির্দিষ্ট চেহারা ছিল না। মাঝে মাঝে অনুসূয়ার মনে হতো কাকা যেন ভালো চোখে দেখছেন না তাকে। পড়াশোনায় তার এই অসাধারণত্ব, তার বাবার এই যত্ন, এসব যেন পছন্দ হচ্ছে না তার। অথচ খুব ভালো কোনো সম্বন্ধ এলেও তেমন উৎসাহিত হতে দেখা যেত না তাকে। তবে তিনি কে চাইতেন? অনুসূয়ার চাইতে 3 বছরের ছোট তার নিজের মেয়েটি, কলকাতার স্কুলে পড়ত। বয়সে অনুসূয়ার 3 বছরের ছোট, কিন্তু পড়াশুনোয় তার 6 বছর তলায় ছিল। স্বাস্থ্যহীন, নিরক্ত, কালো রং, পাতলা চুল, এটুকু ছোট্ট একটি মেয়ে। কাকা কি তার গ্রাম্য ভাইজির সঙ্গে নিজের শহুরে মেয়েটিকে তুলনা করে ঈর্ষায় কাতর হতেন? মনে মনে তখন ভেবেছে অনুসূয়া। তার তীক্ষ্ণ বুদ্ধি প্রায় এই কথা ভাবিয়েছে তাকে, কিন্তু লজ্জিতও হয়েছে সেজন্য। নিজেকে সে ছোট মনে করেছে, দাম্ভিক মনে করেছে। গুরুজনের প্রতি এই মানসিক অসম্মান অন্যায় মনে হয়েছে তার। কাকা ওকালতি করতেন কলকাতায়, সেখানেই তার বসবাস ছিল। ওখানকার ইট কাঠে হাঁপ ধরলে কিংবা প্রসবান্তে স্ত্রীর শরীর খারাপ হলে এখানে চলে আসতেন চেঞ্জে। কেননা দেশটাই ছিল তার একচেটে বায়ু পরিবর্তন কেন্দ্র। সমুদ্রের কাছে এই গ্রাম, পুকুরের টাটকা মাছ এ বাড়িতে, বাড়ির গরুর সদ্য দোয়ানো দুধ, চাল আর মুসুরির ডাল তো এখানকার একটা বিশেষ আকর্ষণ। আর সবচাইতে যেটা আরামদায়ক সেটা হচ্ছে বৌদির অক্লান্ত পরিচর্যা। যে মুহূর্তে যেটা চাই তাই নিয়ে প্রস্তুত হয়ে আছেন তিনি। যে মুহূর্তে যেটা ইচ্ছে সেটাই তিনি পূরণ করে চলেছেন অবিরাম। কাজের তাড়ায় নিজে হয়তো বেশি দিন সে আরাম উপভোগ করতে পারতেন না, কিন্তু স্ত্রী এবং 5-6টি ছেলে মেয়েকে রেখে দিয়ে পুষিয়ে নিতেন সেটা। ভাইয়ের প্রতি অবিনাশবাবুর কেমন একটা অস্বাভাবিক দুর্বলতা ছিল। তিনি যে কি খুশি হতেন ওরা এলে। তবে কাকা কেন তার দাদাকে সেটুকু আনন্দ জুগিয়ে কৃতজ্ঞতা ভাজন হবেন না? উপরন্তু এবাড়ির একজন অংশীদারও তো তিনি। না এলে না গেলে কেমন করে চলে? যদিও তাদের এই প্রত্যেক বাড়ির 12 অংশই অবিনাশবাবু নিজের তৈরি। আগে কি ছিল? ঝোপ ঝাড় জঙ্গল, আর জঙ্গলের মধ্যে পাকা বাড়িটির একটি ভগ্নাবশেষ। অবিনাশবাবু প্রথম জীবনে অনেক দিন পর্যন্ত বিদেশেই কাজ করতেন। মা বাপ ছিল না, স্ত্রী আর ভাইকে নিয়ে তার সংসার। বিকাশকে কলকাতায় বোর্ডিংয়ে রেখে পড়াতেন। সে ছুটিতে ছুটিতে আসত। স্বামী স্ত্রীর নির্জন সংসার মুখর হয়ে উঠত। বিয়ে পাশ করে লপাস করল বিকাশ, বহু অর্থ ব্যয় করে ওকালতিতে বসল কলকাতা শহরে। বিয়ে করে প্রচুর টাকা আদায় করল শ্বশুরের কাছ থেকে। যদিও এ বিষয়ে অত্যন্ত লজ্জা ছিল অবিনাশবাবুর। ভদ্রলোকের মেয়েটিকেই তো আনছি, তার উপর আবার টাকা। বিকাশ বলল, ওসব যুক্তির কোনো মানে নেই। টাকা না নিয়ে আমি এক পা এগোবো না। আমার কি দর নেই? অবিনাশবাবু চুপ হলেন। অবশ্য ভাই তার অকৃতজ্ঞ নয়। সেই টাকার ছোট্ট একটা কণা নিজের বিয়ের খরচ বাবদ সে দিল তার দাদার হাতে। কিছু টাকা ধার শোধেও খরচ করল।
তখন অনুসোয়া সবে জন্মেছে। আর অনুসোয়া যখন 3 বছরের, তখন দেশে এসে স্থায়ী হলেন অবিনাশবাবু। বিয়ে করেছিলেন অত্যন্ত অল্প বয়সে। করেছিলেন মানে বিধবা রুগ্ন মার পরিচর্যার জন্য করতেই হয়েছিল। বিকাশ তখন 10 বছরের বালক, আর অবিনাশবাবু 19। মাঝখানে আরও 4টি ভাই বোন হারিয়েছেন তিনি। তারপর এই বিকাশ। শোকে দুঃখে অকাল বার্ধক্যে মার ক্ষীণায়ু ক্ষীণতর হতে হতে একদিন আস্তে নির্বাপিত হয়ে গেল। বিকাশকে পিতৃস্নেহে লালন করতে লাগলেন তিনি। আর তার শিক্ষার জন্যই, স্বাচ্ছন্দ্যের জন্যই চাকরি নিতে হলো বিদেশে। অনুসোয়া যখন জন্মালো, অবিনাশবাবু তখন টিনের ঘর ধরে ফেলেছেন। এই কণিকাটুকু যে স্বর্গের সুষমা নিয়ে একদিন আসবে তাদের ঘরে, এমন একটা স্বপ্নও যখন আর তারা দেখেন না, ঠিক তখন এক মাথা চুল আর গোলাপি রং নিয়ে যেন হঠাৎ একদিন অনুসোয়া আবির্ভূত হলো তাদের সংসারে। বয়স্ক পিতামাতার দুর্বার স্নেহ উদ্বেল হয়ে উঠল। কৃষির দপ্তরে ট্যুরের চাকরি করতেন। ভালো উপার্জন ছিল, বড় দরের উন্নতি ছিল সেই চাকরিতে। কিন্তু হঠাৎ মত বদলে গেল তার। চাকরির আর কতটুকু মূল্য, কত সুখ দিতে পারে টাকা? মেয়েকে একদিনও না দেখে থাকাটা তার চেয়ে ঢের বেশি ক্ষতি বলে মনে হতে লাগল। সে ক্ষতিপূরণ কেবলমাত্র এই চাকরিতে কেন, পৃথিবীর কোনো কিছুতেই আর সম্ভব নয়। প্রস্তাবটা অনুসোয়ার মাই তুললেন প্রথমে। চলো না, আমরা দেশে গিয়েই থাকি। তোমার এই রোজ রোজ ট্যুরে চাকরি আমারও আজকাল আর ভালো লাগে না। না লাগার অবশ্য সঙ্গত কারণ ছিল একটি। মেয়ে জন্মাবার আগে তিনি নিজেও যেতেন সঙ্গে, ঘুরে বেড়াতেন নদীর বুকে বুকে। কিন্তু মেয়ে বুকে করে আর সেটা সুবিধে হলো না। ঘোরাঘুরি করলে কিছু না কিছু অনিয়ম হবেই শিশুর, সেটা অসম্ভব। 14 বছর বয়সে বিয়ে হয়ে যে মেয়ের 24 বছর বয়সে সন্তান জন্মায়, সেই মার পক্ষে তার শিশু যে কতখানি, সে কথা শুধু সেই মায়েরাই জানে। জীবন থেকে আরও অনেক কিছুর মতো এই স্বামী সঙ্গটুকু তাকে বাদ দিতে হচ্ছিল। দেশের জমি জমা তো 12 ভূতেই লুটে খায়। যদিও কথাটা সত্য নয়, কেননা পরে জানা গেল বছরে 2-1 বার কাকা আসতেনই দেশে। যা পারতেন, যতটুকু পারতেন, গাছের আম জাম কাঁঠাল কলা সবই তিনি নিয়ে যেতেন তার কলকাতার ফ্ল্যাটে। নারকোল বিক্রি করতেন, জমি ইজারা দিতেন। নিজেরা গিয়ে থাকলে, তেমন যত্ন নিলে ওই থেকে মোটামুটি খাওয়া পড়া সংস্থানটা হয়ে যাবে নিশ্চয়ই। কি দুঃখে আর পরে চাকরি করা। কথাটা মনে ধরল অবিনাশবাবুর। কিন্তু চাকরি তো একটা চাই। ওইটুকু জমিদারের ওপর ভরসা করলে আর কদিন? বাড়িঘর সংস্কার করতে হবে, মেয়েকে বড় করতে হবে, সঞ্চয় করতে হবে। ভেবেচিন্তে ওখানকার স্কুলে একটা চিঠি লিখলেন তিনি। ওই স্কুল থেকেই একদিন সসম্মানে সারা গ্রামের মুখ উজ্জ্বল করে এন্ট্রান্স পাশ করেছিলেন। অল্প চেষ্টাতেই, প্রায় বিনা চেষ্টাতেই একটা মাস্টারে জুটে গেল তার। তারপর কাটা হলো জঙ্গল, বাড়ি সংস্কার করা হলো। রান্নার দালানের সব ইট কবে একবার এসে বিক্রি করে গিয়েছিলেন কাকা হিসেবে, জানতেন না অবিনাশবাবু। ইট কিনে সেই ঘর আবার তোলা হলো মাথায় টালি দিয়ে। জানলা দরজা তাও শোনা গেল তিনি বিক্রি করে গেছেন মাস কয়েক আগে। অবিনাশবাবু বললেন, নিজেরা চুরি করে বিকাশে নামে চালাচ্ছে, ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগাবার চেষ্টা। বিকাশ শুনে রাগে লাল হলো চিঠিতে। মেয়ে হয়ে দাদা বৌদি যে বদলেছেন একটু, সেটুকু আভাস ইঙ্গিতে বাতাসের মতো ছড়িয়ে দিল সেসব জ্বালা ভরা অক্ষরের সারিতে। আর চিঠি পড়ে একটু হেসে সস্নেহে অবিনাশবাবু বললেন, পাগলা। তারপর বসাও দরজা, লাগাও জানলা, আনো সিমেন্ট, বাড়াও বাড়ি, কমাও ছাদ। 3 বছরের যত্নে অক্লান্ত পরিশ্রমে চাকুরি জীবনের সব সঞ্চয় খসিয়ে তবে তৈরি হলো এই সুন্দর বাগানওয়ালা দোতলা ভদ্রাসনটি। নতুন করে পুকুর কাটিয়ে মাছ ছাড়া হলো, মাটি তোলানো হলো পুরনো গাছের গোড়ায়, নতুন গাছ লাগানো হলো উৎসব করে।
ছাটা হলো অকেজো ডাল, বোঝানো হলো খানাখন্দ। কৃষি বিভাগের সমস্ত বিদ্যে তিনি ফলালেন এই জমিতে। তারপর একদিন সতেজ সবুজ পাতারা ডালপালা মেলে বিস্তীর্ণ হলো আকাশে। প্রচুর ফুল ফল প্রসব করে শিগগিরই অবিনাশবাবুর যোগ্যতাকে অভিনন্দন জানালো। পাঠাবার মতো সব ভাগই অবশ্য ভাইয়ের কাছে পাঠাতেন তিনি সমান অংশে, কিন্তু বাড়ির অর্ধেক তো আর পাঠানো সম্ভব নয়। সেটাতে ভোগ দখলে সত্ত্ব রাখতে হলে আসতে হয়, থাকতে হয়। আজ এই বয়সে এই অভিজ্ঞতায় কাকাকে ভালোভাবেই বিশ্লেষণ করতে পারে অনসূয়া। তখন সেই বয়সে শুধু একটা অনির্দিষ্ট খারাপ লাগার রেশ জড়িয়ে থাকতো মনে মনে, একটা অসন্তুষ্টির কামড়। বাবা মার এত প্রিয়পাত্র কাকাকে পছন্দ করতো না, সে ভালোবাসত না। বাবা না হয় ভাতৃস্নেহে অন্ধ ছিলেন, কিন্তু মাও কি কিছু বুঝতেন না? মা তো পরের মেয়ে, মার সঙ্গে তো কাকার রক্তের সম্বন্ধ ছিল না। তিনি তো নিরপেক্ষ হয়ে বিচার করতে পারতেন মানুষটাকে। তবে তবে কেন নিজের অনলস স্বভাবের সমস্ত পরিশ্রম তিনি অম্লান বদনে খরচ করতেন এই লোকটির উপর? এর কোনো জবাব খুঁজে পেল না অনসূয়া। ভাবতে গিয়ে মনে মনে রাগ হলো। অবশ্য কাকাও প্রতিদান দিতেন বই কি। লালপাড় ধনেখালির শাড়ি আনতেন অনসূয়ার মার জন্য, বিস্কুটের টিনে ভরে মিঠে পান আনতেন ভিজে ন্যাকড়ায় বেঁধে, বাবার জন্য আনতেন বাদলরামের সুগন্ধি কিমাম, ছেলেমেয়ের জন্য আনতেন কত রকম দম দেয়া খেলনা, লাল পিছলে কাগজ মোড়া খয়েরি চকলেট, ফ্রক, সস্তা দামে লাল ডুরে শাড়ি। যখন আসতেন বাড়িতে দস্তর মতো সারা পড়ে যেত একটা। তারপর যাবার আগে ধার চাইতেন বাবার কাছে। একদম ফুরিয়ে গেল, কেমন করে যে গেল। তাতে কি ব্যস্ত হয়ে উঠতেন বাবা, আমার কাছে তো রয়েছেই, এই তো মাইনে পেলাম। কাকার যাবার সময়টা ঠিক ওই মাইনে পাওয়ার সময়টাতে পড়তো কি না? হ্যাঁ, আমি গিয়ে পাঠিয়ে দেব, ওরাও তো রইল, খরচ তো আছে। আচ্ছা আচ্ছা, সেজন্য আর ভাবতে হবে না তোকে। ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক বুদ্ধিতে কাকা অদ্বিতীয়। তার জিনিসপত্রগুলো জেগে থাকতো সকলের চোখের সামনে। তার দেবার হাতের প্রশংসা ছড়িয়ে পড়তো পাড়ায়। আর তার দাম জোগাতে মাসের শেষে মাথা চুলকোতে হতো বাবার। তারপর সেই যে কাকা যেতেন, আর 4 মাসের মধ্যেও তার খোঁজ থাকতো না। কিন্তু কাকিমাকে ভালোবাসত অনসূয়া। কাকিমার সব কিছু তার ভালো লাগতো। রোগা রোগা হাতে হঠাৎ হঠাৎ কাকিমা গলা জড়িয়ে ধরতেন তার, আদর করতেন। টানা টানা বিষণ্ণ চোখে হাসি হাসি মুখে মিষ্টি গলায় ডাকতেন, অনাই, অনামণি। অনসূয়া একেবারে গলে যেত কাকিমার সরু উষ্ণ রোগা বুকের মধ্যে। এখনো আজও কাকিমা তার তেমনি ভালো আছেন, তেমনি ছোটোখাটো সরল স্নেহে ভরা মানুষটি। স্বামীর ভয়ে সদা সন্ত্রস্ত। ওই একটিমাত্র মানুষ, যিনি তাকে কোনোদিন দুঃখ দেননি, অসম্মান করেননি, একদিনের জন্য সায় দেননি স্বামী ভাসুরের হৃদয়হীনতায়। একটা কটু কথা উচ্চারণ করেন না আজ পর্যন্ত। বার করা মেয়ে যখন ঘরে এলো, অনসূয়ার মা পর্যন্ত কদিন ছোননি তাকে। কাকিমা জড়িয়ে ধরলেন 2 হাতে। তার চোখ বেয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ল। কি করে বুঝলেন তিনি সেই দুঃখ? কোনোদিন তিনিও কি এই দুঃখের আস্বাদ জেনেছিলেন জীবনে? নাকি শুষ্ক স্বার্থপরায়ণ স্বামীর ঘর করতে করতে একটা রন্ধ্র খুঁজছিলেন নিজের ব্যর্থতাকে চোখের জলে ভাসিয়ে দেবার? বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো অনসূয়ার। কণ্ঠার উঁচু হাড় আর একটু উঁচু হয়ে উঠল। সরু একছড়া হাড় চিকচিক করল সেই হাড়ের উপর। দ্রৌপদীর অন্তহীন শাড়ির ভাঁজের মতো তার মনের অবচেতন থেকে আরেকটি পরত উঠে এলো ওপর তলায়। আরও একজন মানুষকে তার মনে পড়ল, ঝাপসা, অস্পষ্ট। কিন্তু এইমাত্র কি মনে পড়ল? অভিনয়ের নেপথ্য সঙ্গীতের মতো আজ কদিন ধরেই সে অস্পষ্ট ঝাপসা মানুষটি কি তার হৃদয়কে মথিত করে রাখেনি? সেই মানুষটা
আজ 16 বছর পরেও যার শত্রুতা ফুরলো না তার সঙ্গে, সেই জন্তু, সেই পশু, সেই মনুষ্য নামধারী বর্বর জানোয়ারটা। অথচ কি আশ্চর্য, একদিন সেই মানুষটাকে নাকি সবচেয়ে বেশি ভালোবেসেছিল সে। তার মুখের দিকে তাকিয়ে একদিন তার সমস্ত হৃদয় প্লাবিত হয়ে উঠেছিল ভরা জোয়ারের মতো। ঘন চুলে আঙুল ডুবিয়ে সে যখন আস্তে আস্তে কথা বলতো, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো অনুসূয়া। বুদ্ধির আভায় উজ্জ্বল ঝকঝকে দুটি চোখের তারায় কত স্বপ্নই সে দেখতে পেত। বিনম্র মধুর একটি সুন্দর মুখ, অতি সুন্দর। মুখটা এখন আর মনে পড়ে না, মানুষটিকে আর মনে পড়ে না, বরং মনে পড়লে রাগে চিড়বিড় করে ওঠে সর্বশরীর। তবু তবু মনে পড়া চাই। আশ্চর্য, আশ্চর্য! অল্প বয়সের একটা বোকা মেয়েকে ঠকাতে একটু আঘাত লাগলো না ওর পৌরসে? জেল, ফাটক, সশ্রম কারাদণ্ড, মাত্র 3 বছরের। 3 বছরের ফাটকবাস, আবার একটা শাস্তি। সারা জীবন ও কেন পচে পচে মরল না ওই 4টে বোবা দেয়ালের ফোকরে বন্দি হয়ে? সমগ্র জীবন তো তার দিল ব্যর্থ করে, সমস্ত কিছু থেকে বঞ্চিত করল তো তাকে। আর নিজে কোথায়, কোন নরকে পড়ছে এখন? কোন নরক থেকে স্মৃতি হয়ে আজ আবার ধোঁয়ার মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠে এলো তার মনে? তার আজকের এই শুভ দিনে, শুভক্ষণে স্মৃতি, 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 দম আটকানো, অন্ধকার, কালো কালো গহ্বরের শাড়ি সব। অনুসূয়া কি উন্মাদ হয়ে যাবে এই স্মৃতির ভারে? অনুসূয়া কি এই মুহূর্তেই লাল পাড় অধিবাসের কোড়া শাড়ি পরে, হাতে চিকচিক সোনার চুড়ি নিয়ে পালিয়ে যাবে এখান থেকে? যাবে সেখানে, সেই নরকে, যেখানে বসে বসে আজকের দিনেও লোকটা শত্রুতা করছে তার সঙ্গে? স্মৃতির সমুদ্র সাঁতটে সাঁতটে ঠিক এসে হাজির হয়েছে এই অন্ধকার টিনের ঘরে। বিনয়, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে মুক্তি দাও এই যন্ত্রণাময় স্মৃতি থেকে। তুমি তো আর নেই, তুমি অস্পষ্ট, তুমি নিশ্চিহ্ন, তুমি তো শুধু একটি ইতিহাস মাত্র। তোমার চেহারা ভুলে গেছি আমি, তোমাকে ভুলে গেছি। তুমি যাও, যাও তুমি, আর আমাকে কষ্ট দিও না, দিও না। হাতে হাত নিষ্পেষিত করল অনুসূয়া, হাঁটুর ফাঁকে মুখ গুজল। বিনয়, বিনয়, বিনয়। সারা মন জুড়ে এই এক ধ্বনি, সারা বাড়ি জুড়ে এই এক শব্দ। বাবা বলেন চমৎকার, মা বলেন সত্যি। ছোট ভাই বোনেরা মূর্ছা যায় বিনয়দার নামে। আর অনুসূয়া চৌধুরী, কুসুমপুরের শ্রেষ্ঠ মেয়ে, বিনয় রায়ের শান্ত স্নিগ্ধ সুশীলা মেধাবী ছাত্রীটি, নতমস্তকে বইয়ের বোঝা নিয়ে যে ম্যাট্রিকুলেশনের পড়া শেখে আর চোখে চোখ পড়লে দৃষ্টি নামায়, সে জঘন্য। প্রেম বলে আবার আছে নাকি কিছু? কাকা ঠিকই বলেন, প্রেম করে কারা? দেহ বেচে যারা। এই মর্মে তিনি একটি বক্তৃতাও দিয়েছিলেন সেই সময়ে। কিন্তু বক্তৃতায় কি কোনো কাজ হয়েছিল? যাতে হয়েছিল সে হচ্ছে চাবুক। চাবুক, চাবুক ছাড়া কি আর এর অন্য ওষুধ আছে? 1, 2, 3, 4, 5, 6 গুনে গুনে কাকা নিজের হাতে চাবুক মেরেছিলেন। আর বাবা, তার সবচেয়ে বড় বন্ধু, বড় সুহৃদ, ভাইয়ের প্ররোচনায় রক্তচক্ষে বলেছিলেন, বল, বল হতভাগিনী, কি সাক্ষী দিবি তুই? কোর্টে দাঁড়িয়ে তুই কি বলবি? পাগলের মতো 2 হাতে জড়িয়ে ধরেছিলেন মা। বল, ওরে বল, বল যে ওরা যা বলেছেন তুইও তাই বলবি, নয়তো আমি রক্ষা করতে পারবো না তোকে। এরা মেরে ফেললেও আমি শব্দ করতে পারবো না। আর 17 বছরের কচি কলাপাতার মতো নরম মধুর মেয়ে অনুসূয়া তার জলে ভরা ভাসা ভাসা দুটি চোখ মেলে চুপ করে তাকিয়েছিল সাদা দেয়ালের দিকে। প্রাণ বেরিয়ে গেলেও সে কি পারে বিনয়কে কোনো অমঙ্গলে ঠেলতে? ন্যাকা, শেষ পর্যন্ত তো বাপু হার মেনেছিলি সেই চাবুকের কাছে। তারপর তো কেমন সুন্দর গড়গড় করে কাকার শেখানো বুলি আউড়ে গেলি কোর্টে দাঁড়িয়ে। সত্যি
কেমন সুন্দর গুছিয়ে বলেছিল কথাগুলো। পুকুরে বিকেলবেলা গা ধুতে গিয়ে দেখে বিনয় দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে, একবার আমাদের বাড়ি যাবে? অনুসয়া বলল, কেন? দিদি পিঠে করেছেন, তোমাকে ডেকে নিয়ে যেতে বললেন। মাকে বলি, বলবার আর দরকার কি, এ তো বাড়ি, যাবে আর আসবে। এই বলে সে অনুসয়াকে তার দিদির বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ ছিল না সে সময়। অনুসয়াকে সে তার নিজের ঘরে বসিয়ে বলে, দিদি এক্ষুনি আসবেন, ততক্ষণে তুমি এই মজার জিনিসটা দেখো, শুকে দেখো। কৌতূহলী হয়ে একটা লাল রঙের আরকের শিশি ওর হাত থেকে নিজের হাতে নেয় অনুসয়া। তারপর নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এই সময় বিচারক জিজ্ঞাসা করেছিলেন, তুমি গেলে কেন? অমনি সে নিজের বুদ্ধিতে জবাব দিল, এটুকু বয়স থেকে চিনি, দাদা বলে ডাকি, কি করে জানবো? যখন দেখলো ওর দিদি বাড়ি নেই তখন ওর ঘরে ঢুকলে কেন? ঢুকেছিলাম না জেনে, তারপরে ও বলল যে দিদি নেই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে বিনয়। দুটি অপলক চোখ তার অনুস্বর বিশ্বাসঘাতক মুখের উপর একাগ্র। দুটি বলিষ্ঠ হাত পরস্পর নিবদ্ধ অবস্থায় বুকের উপর জড়ো করে রাখা। বিচারক বললেন, ঠিক। গম্ভীর গলা জবাব দিল, ঠিক। তুমি তাকে অজ্ঞান করেছিলে? আমি তাকে অজ্ঞান করে বার করে নিয়ে গিয়েছিলাম। তারপর? তারপর আর কি? মেয়ে ভুলোবার যোগ্য শাস্তি, 3 বছরের সশ্রম কারাদণ্ড। দিদির টাকার জোরে বেঁচে গেল, নইলে যাবজ্জীবন পচত না ও সেখানে। কেঁদেছিল অনুসয়া। বাবা আর উকিল কাকার সঙ্গে জালনাবদ্ধ ঘোড়ার গাড়ি চড়ে বাড়ি আসতে আসতে কেঁদেছিল। বাড়ি এসে মার বুকে মুখ রেখে কেঁদেছিল। বাবার কুঞ্চিত চোখকে অগ্রাহ্য করেও কেঁদেছিল। বাবার কদর্য গালাগালি, প্রতিবেশীদের ভিড়, ছোট ছোট ভাই বোনের বিস্ফারিত দৃষ্টি কিছুই তখন তাকে বিরত করতে পারেনি সেই কান্না থেকে। তার লজ্জা ছিল না, ভয় ছিল না, একটা সুতীব্র ব্যথার হাহাকার ছাড়া আর কিছুই ছিল না তার বুকের মধ্যে। তারপর কত বিনিদ্র রাত, কত দুঃসহ দিন কেটে গেল সেই একই বুক ভাঙা অবিরাম অবিশ্রাম একটানা কান্নার স্রোতে। আর তার অনেক অনেক দিন পরে একদিন কখন নিজেরই অজান্তে নিজে নিজে শান্ত হয়ে গেল সে। সে সুন্দর সুকুমার নিরপরাধ একখানা অতি প্রিয় মুখের উপর কখন আবরণ পড়ল একটি। অনুসব ভুলে গেল তাকে, ভুলতেই হলো। ভুলবার জন্য উপড়ে ফেলে দিতে হলো তার রক্তকণিকা, যে কণিকা সবে আকৃতি ধরেছিল অনুসয়ার জঠরে। 8 মাসে বিনয়ের সঙ্গে 18টা শহর ঘুরেছিল সে। 24 বছরের যুবক আর 17 বছরের তরুণী। ভয়ে সেই অপরিণত ভীরু হৃদয় কত যে কেঁপেছিল, কত ত্রাস, কত অনাহার, কত অনিদ্রা, হিসেব আছে কোনো? গরুর গাড়িতে হয়তো কাটল 3 দিন। 7 দিন শুধু ট্যাক্সিতেই ঘুরেছিল। কত রাত নৌকোতে, রাস্তায় ঘাটে, রেলে, স্টিমারে। কোথাও কি শান্তি আছে? কোনো জায়গায় কি একসঙ্গে 10 দিনও টিকতে পারেনি ভয়ে। যদি ধরে ফেলে, যদি টের পেয়ে যায় কেউ, যদি আলাদা হতে হয় জীবনে, তাহলে তারা বাঁচবে কেমন করে? পৃথিবীর সমস্ত একদিকে আর তাদের যুগল জীবন একদিকে। মনে মনে তারা কি প্রার্থনা করেছে, ঈশ্বরের কাছে কি চেয়েছে ব্যাকুল হৃদয়ে? শুধু দুজনে আমরণ একসঙ্গে থাকার এতটুকু প্রতিশ্রুতি। হায় রে, মূঢ়মতি বালিকা। 32 বছরের প্রায় প্রৌঢ় মহিলা 17 বছরের যুবতীকে স্মরণ করে হাসল মনে মনে। কত আবেগে ছিল সেই অল্প বয়সী বোকার হৃদয়ে, কত কষ্টই না পেয়েছে তা নিয়ে। বাজে বাজে বাজে, সব বাজে। কি হলো তারপর? মরে গেল? গলায় দড়ি দিল? আগুন জ্বালালো কাপড়ে? কি কি করলো সেই মেয়ে? কি করতে পারল? ভালোই করেছিলেন কাকা। মিছিমিছি সে কাকাকে দোষ দেয়।
উনি যদি সারা দেশ মন্থন করে ডিটেকটিভ লাগিয়ে বাবার অর্থ অকাতরে ব্যয় করে তখন তাকে ফিরিয়ে না আনতেন, তাহলে কি না হতে পারত তার। কাগজে কাগজে যদি তার হরণ মামলার কাহিনী বড় করে ছাপা না হতো, তাহলে এতদিনে তার কি গতি হতো, কোন নরকে পড়ে থাকতো কে জানে। কাকাকে ধন্যবাদ দিতে হয় বই কি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো অনুসূয়া। রক্ত জমে গেল। সত্যি এমন শুভাকাঙ্ক্ষী তার বাবাও ছিলেন না। তিনি তো বলেইছিলেন, শাসন না মেনে, সমাজ না মেনে, মা বাপের কথা না মেনে মেয়ে যখন বেরিয়ে গেল ঘর থেকে, ব্রাহ্মণের মেয়ে হয়ে শূদ্র সন্তানকে যখন পছন্দ হলো তার, তখন সে যাক, মরুক সে, নিজের কপাল নিজেই পোড়াক। মিছিমিছি লোক জানাজানি করে মান খোয়ানো কেন? কিন্তু কাকা চরিত্রবান লোক, তিনি কি দুর্নীতির প্রশ্রয় নিতে পারেন? পাপীকে সাজা না দিলে যে পাপ তারই হবে। তাই তো কত কষ্ট স্বীকার করেও ভাইজিকে আবার ফিরিয়ে আনলেন ঘরে, মামলা করে শাস্তি দিলেন সেই কুচরিত্র পাপিষ্ঠকে। তা নইলে কে জানে সেই পাপিষ্ঠ হয়তো এতদিনে কত অমঙ্গলের বীজ ছড়িয়ে বেড়াতো সারা পৃথিবীতে, ভালোবাসার ভান করে আরো কত মেয়েকে ঘরে বার করত, ভালো মানুষদের টেকাই দায় হতো সংসারে। কেমন ছিল সেই পাপিষ্ঠাটা, কেমন ছিল? মনের আনাজ কানাচ আজ হাতটালো অনুসূয়া। মনে পড়ে না, সব মুছে গেছে, ধুয়ে গেছে মন থেকে। কেবল স্মৃতি, স্মৃতির ভার। স্মৃতি তো কিছুতেই মোছে না। কেন মোছে না? কি নিষ্ঠুর স্মৃতি! কেন এমন ভার হয়ে চেপে থাকে বুকের উপর? বাইরের রোদ আস্তে আস্তে মৃদু হয়ে মৃদুতর হলো, তারপর নিভে গেল ঘর থেকে। অস্থির অনুসূয়া একবার তাকালো বেলার দিকে, তাকালো নিজের দিকে, তাকালো আশেপাশে। কেমন একটা অজানা আতঙ্কে দূর দূর করতে লাগলো বুকের ভেতরটা। ঘরের মধ্যে কতবার কতজন এলো, কতজন গেল। মা এসে যে কি বললেন, কি করলেন, ঘরের দরজায় উকি মেরে মাথা নেড়ে কি জিজ্ঞেস করলেন বাবা, কিছুই যেন ভালো বুঝতে পারল না সে। জোড়া তক্তপোষের যুগল শয্যায় চোখ রাখল খানিকক্ষণের জন্য, আর তার তলায় সূর্যাস্তের লাল আভা ছড়ানো। আবির রঙের টিস্যু শাড়ির আগুন ঝিলিক দিল, সাতচা জরির জ্যোতিতে চোখ ঠিকরে গেল তার। আর কতক্ষণ পরে দেখা হবে এ ভদ্রলোকের সঙ্গে, যিনি দয়ার অবতার, যিনি সব জেনেও বিয়ে করছেন এই ৩২ বছর বয়সের আধবুড়ো মেয়েকে, যিনি তাকে পাঠিয়েছেন এই আগুন লাগা টিস্যু শাড়ি, যার পুরো নামও এখন পর্যন্ত জানে না তারা। তিনি আজ তার স্বামী হবেন। স্বামী! চমৎকার! অনুসূয়া উঠে দাঁড়ালো। বেলা ৪টে বাজতেই শালকের টিনের ঘরে অন্ধকার নেমে এসেছে, আর একটু পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই অন্ধকার। রাজ্যের পাখি এসে হাট জমাবে বকুল গাছের ডালে ডালে, তাদের কিচিরমিচির থামতে থামতে রাত আসবে এই বাড়িতে। পাশের ঘরে কম্পোজিটর নিকুঞ্জ সরকার ফিরে আসবে কাশতে কাশতে বাঁকা হয়ে, বাবরি ছাটা শশীশেখর আসবে শীষ দিতে দিতে, ননির মা হাত মুখ মুছে চুল বেঁধে পান খেয়ে টিপ কপালে চুপচাপ দাঁড়িয়ে থাকবে গিয়ে গলির মোড়ে। কেন দাঁড়ায়? ননির বাবা নিরুদ্দেশ, তার আশায়। ১৬ বছর আগে টিকতে না পেরে গ্রাম থেকে তল্পি তল্পা গুটিয়ে একদিন অবিনাশবাবু ভাইয়ের আশ্রয়ে এসে উঠেছিলেন। ভাই তাকে এই আশ্রয়ে রেখে গেছেন। তার ৩ তলার ফ্ল্যাটের ৪খানা ঘরে তারই তো থাকা দায়। এতগুলো লোক ধরবে কোথায়? এই দুঃখে তো তাড়াতাড়ি বাড়ি তুলে নিলেন জমি কিনে। জলভরা চোখে ঘরে ঢুকতে ঢুকতে বাবা বললেন, ওকে যদি যেতে দিতাম ওর অদৃষ্ট নিয়ে, হয়তো সুখী হতো। আমাকেও আজ এমন করে ভিটে মাটি ছাড়া গা ছাড়া হয়ে পথের ভিখিরি হতে হতো না, এত বড় কলঙ্কের বোঝা মাথায় নিয়ে। মা দীর্ঘশ্বাস ফেললেন। কাকা ফোঁস করে উঠলেন, এরকম অন্যায় করে যদি সুখী হয়, তবে তো সে সুখ ভেঙে দেওয়াই গুরুজনের কর্তব্য। হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই। গোড়া থেকে আমি জানতাম মেয়েকে আপনারা যেরকম প্রশ্রয় দিচ্ছেন
তার একটা যোগ্য শাস্তি পেতেই হবে আপনাদের। পেলাম? আমি গিয়ে না পড়লে আপনাদের অদৃষ্টে আরও দুঃখ ছিল। বামুন সূত্রে একটা বিয়ে হতেই বা বাধা ছিল কি? মেয়ের স্নেহে আপনারা যেরকম অন্ধ, এর চেয়ে আর একটু ভালো বাড়ি পাওয়া যায় না বিকাশ? অন্তত একটু ভদ্র। বাবা হতাশ চোখে চারপাশে তাকালেন। মা বসে পড়েছেন দরজায়, চৌকাঠের উপর মাথায় হাত দিয়ে। ভাই বোনেরা শ্যাওলা ধরা 3 হাত চওড়া 3 হাত লম্বা উঠোনের কোণে, এর মধ্যে দুটো নন্দ দুলাল আর একটি তুলসী চারা সন্ধান পেয়ে কে কোন গাছের অধিকারী হবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কাকা চোখ কপালে তুললেন। এ বাড়ি আপনাদের পছন্দ হয় না? 20 টাকা ভাড়ায় এর চেয়ে ভালো বাড়ি আমি ছাড়া আর কেউ বার করতে পারবে কলকাতায়? মার দিকে তাকিয়ে বললেন, দেখুন বৌঠান, একটা কথা আপনাদের বলি, পাপিকে যারা প্রশ্রয় দেয় পাপ তাদেরও কম নয়। সমস্ত জীবনও জ্বলুক পুড়ুক, পুড়ে পুড়ে ছাই হয়ে যাক, তবে ও বুঝবে কত বড় অপরাধও করেছিল। আর সে আগুনের তাপ তার বাপমার গায়ে তো একটু লাগবেই। মা বড় বড় চোখ মেলে তাকিয়ে আছেন কাকার মুখের দিকে। কাকা আবার আঙুল নাড়লেন। বুঝুক, ফলটা বুঝুক ও। কি বুঝলাম? পশ্চিমের জানলা দিয়ে নিবে আসা সূর্যের লাল নরম মুখের দিকে প্রশ্নটি যেন নিক্ষেপ করল অনুসূয়া। একটা মৃদু হাসির রেখা ফুটল মুখে। গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস অনুসূয়া এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।